আমি জেনেও আপনাকে এই প্রশ্নটা করলাম যে আপনার সঞ্চয় কি এখন ঝুঁকিতে? আমি জানি ঝুঁকিতে। কারণ আপনার আয় সম্ভবত বাড়েনি, বরং কমেছে। কিভাবে কমেছে? কোনো কারণ নেই। একটা মাত্র কারণ, সেটা হচ্ছে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। যখনই তেলের দাম বাড়ে তখন এটার মাল্টিপল ইম্প্যাক্ট ইকোনমিতে পড়ে। তেলের দাম বাড়ার কারণে পরিবহন ব্যয় বেড়ে গেছে। পরিবহনই একমাত্র জিনিস যেটা আপনার এক জায়গার মালকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারে। সেই পরিবহন খরচ বেড়ে গেছে। পরিবহনের জ্বালানি সংগ্রহে সময়ের পরিমাণ বেড়ে গেছে। এর ইফেক্ট হিসেবে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। যখন দাম বেড়ে গেল তখন আপনার সমস্যা কি? আপনার সমস্যা হচ্ছে আগে যে টাকায় যে জিনিসপত্র কিনতে পারতেন সেই টাকায় এখন সেই জিনিসপত্র কিনতে পারছেন না। আগে 100 টাকায় হয়তো আপনি 1 কেজি জিনিস কিনতে পারতেন, এখন 100 টাকায় হয়তো 1.25 কেজি জিনিস কিনছেন। আগে 3000 টাকায় যে গাড়ির তেল কিনতেন, এখন 3000 টাকায় সেই গাড়ির তেল অনেক অল্প পরিমাণে কিনেন। তার মানে আপনার প্রকৃত আয় কমে গেছে। আপনার ইনকাম যদি সমানও থেকে থাকে সেটা নমিনাল ইনকাম, কিন্তু পারচেজিং পাওয়ার কমে গেছে। আর সেটাই ইম্প্যাক্ট ফেলেছে আপনার সঞ্চয়ে। কারণ আপনার জীবন ধারণের একটা প্যাটার্ন আছে, একটা খরচ আছে। কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা তাদের ইনকামের 60 থেকে 65% খরচ করে খাবার দাবারের পেছনে, অতি প্রয়োজনীয় জিনিসের পেছনে। আবার কিছু মানুষ আছে যে তাদের ইনকামের পরিমাণ অনেক বেশি, খুব মিনিমাম একটা অংশ ব্যয় করে খাবার দাবারের পেছনে। যাদের ইনকামের মেজর পোর্শনটা চলে যায় খাবার দাবারের পেছনে, নিত্য প্রয়োজনীয় জিনিসের পেছনে, তাদের সঞ্চয় এখন কিভাবে থাকবে? তাদের সঞ্চয় থাকার উপায় নেই, বরং তাদের যে সঞ্চয় ছিল সেই সঞ্চয় ভেঙে ভেঙে খেতে হচ্ছে। একসময় যখন সঞ্চয় খাওয়া শেষ হয়ে যাবে তখন তার বিনিয়োগ যেগুলো আছে সেখানে হাত পড়বে। তার যদি কোনো ল্যান্ড থাকে বা কোনো ট্যানজিবল অ্যাসেট থাকে সেগুলো সেল করবে। এই করতে করতে এই পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে একসময় সে নিঃস্ব হয়ে পড়বে। কিন্তু ততক্ষণ নিঃস্ব হবে না যতক্ষণ তার আয়টা বন্ধ হবে না, আয়টা যতক্ষণ থাকবে। কিন্তু যদি এই আয় চলতে চলতে একসময় আয়টাই বন্ধ হয়ে যায়, সঞ্চয় শেষ, বিনিয়োগের যে টাকাগুলো ছিল সেগুলোও শেষ, এখন আপনার আয়টাও নেই, চাকরি চলে গেছে, তখন কি হবে? আলটিমেটলি যে পরিস্থিতি এখন চলছে, এই পরিস্থিতি যদি কন্টিনিউ করে তাহলে খুব ভীতিকর একটা অবস্থার মধ্যে সমাজের অধিকাংশ মানুষ পড়ে যাবে। মধ্যবিত্ত শ্রেণী এমনি ভেঙে গেছে, তারা একেবারে লোয়ার লেভেলে চলে আসবে। নিম্নবৃত্তেরা মাঠে নামবে, রাস্তায় নামবে। আর সেজন্য দরকার বৈশ্বিক এই অবস্থার অবসান। কিন্তু সেখানে আমাদের করণীয় অনেক কম। আমরা কি বা করতে পারি? যেখানে বিশ্ব মোড়লরা আগ্রাসন চালায়, তারা কোনো দেশকে প্রস্তর যুগে পাঠাতে চায়, সেখানে আমাদের করণীয় খুব কম। কিন্তু তবুও আমরা যদি প্রিপেয়ার থাকি, আমরা যদি মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি প্রিপেয়ার থাকি, তাহলে আমরা অনেক ধকল সহ্য করতে পারবো। আর যদি প্রিপেয়ার না থাকি তাহলে আমাদের বিপদ কেউ আটকাতে পারবে না। এই যে তেলের দাম বাড়ার কারণে যেই ইনফ্লেশন নতুন করে আমাদেরকে হানা দিয়েছে, এই ইনফ্লেশনকে আমরা বলি কস্ট পুল ইনফ্লেশন। এখন এই অবস্থায় আপনার ব্যাংকে যদি 1 লাখ টাকা থাকে, তো সেই টাকা আস্তে আস্তে 1 লাখ থাকবে না, সংখ্যায় 1 লাখ থাকবে, কিন্তু পারচেজিং পাওয়ার চলে আসবে 80,000, 70,000 টাকায়। এটাই আপনার সঞ্চয়ের বড় ঝুঁকি। তাহলে সঞ্চয়ের এই ঝুঁকি থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনি কি করবেন? আমি বলেছিলাম প্রিপেয়ারনেসের কথা। আপনি যদি প্রিপেয়ার থাকেন তাহলে অনেক ঝুঁকি ঝামেলা সহ্য করতে পারেন। আর আপনি যদি লেস প্রিপেয়ার থাকেন অথবা মোটেও প্রিপেয়ার না থাকেন, তাহলে আপনি কোনো ধাক্কা সহ্য করতে পারবেন না। তাহলে এই ধাক্কা সামলানোর জন্য আমরা নিজেরা হাত গুটিয়ে বসে থাকবো না, নিজেরা কিছু উদ্যোগ নিব। মনে রাখবেন, সচেতন যারা তারা অনেক বিপদ এড়িয়ে যেতে পারে, আর যারা অচেতন তারা বিপদকে ইনভাইট করে। তাই আমাদের সচেতন হওয়া খুব দরকার। তাহলে প্রথম কি করতে হবে? প্রথম যেটা করা দরকার, যে লিকুইডিটি বা নগদ প্রবাহ নিশ্চিত করতে হবে। হয়তো বলবেন যে আপনি তো বলছেন নিশ্চিত করাই, এটা কি সহজ নাকি? ইয়েস, এটা সহজ নয়, কিন্তু যদি আপনি প্রিপেয়ার থাকেন তাহলে এটা কঠিন তবে অসম্ভব নয়। সংকটের সময় ক্যাশ ইজ কিং। এই সময়ে যত কষ্ট করেই হোক না কেন, আপনি আপনার সঞ্চয়ের একটা বড় অংশ, দ্যাট ইজ 3 থেকে 6 মাসের, আমি বলবো 6 মাস থেকে 1 বছরের এমার্জেন্সি ফান্ড এমনভাবে রাখবেন যেন আপনি প্রয়োজন হলে উঠাতে পারেন, আপনার মেজর কোনো ক্ষতি না হয়। মনে রাখতে হবে যে এই হাই ইনফ্লেশনের সময় যদি আপনার টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে বা কারেন্ট অ্যাকাউন্টে আপনি জমা রাখেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এর মান কমতে কমতে তলানিতে যেয়ে ঠেকবে। আর সেজন্যই কথা হচ্ছে যে একটা অংশ, দ্যাট ইজ শুধুমাত্র এমার্জেন্সি ফান্ডটা আপনি লিকুইড রাখুন আর বাকিটা বিনিয়োগে স্থানান্তরিত করুন। আর মনে রাখবেন, যারা অল্প আয়ের মানুষ তারা বুদ্ধি পরিশ্রম দিয়ে যেন আয়টা ঠিক রাখতে পারেন, কোনোভাবে যেন চাকরিটা চলে না যায় আপনার খামখেয়ালিপনার জন্য, আপনার অবহেলার জন্য, আপনার অদক্ষতার জন্য। দ্বিতীয় যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে বিনিয়োগ পোর্টফোলিও আছে সেটাকে ডাইভার্সিফাই করবেন। অনেকে করেছেন কি যে আপনাদের সমস্ত টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন। আমরা সবসময় একটা কথা বলি যে ডোন্ট পুট অল অফ ইউর এগস ইন ওয়ান বাস্কেট। ঠিক সেরকম সব টাকা শেয়ার বাজারে এখন রাখাটা আদৌ সমীচীন হবে না। বরং আপনার ইনভেস্টমেন্টকে
সরকারি সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, এইসব জায়গায় বিনিয়োগ করুন। শেয়ার মার্কেটে ব্লুচিপ শেয়ারে বিনিয়োগ কিছু থাক। এই ডাইভার্সিটি আপনার বড় বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে। তারপরে আপনি কিছু টাকা গোল্ডে রাখতে পারেন, কিছু টাকা ল্যান্ডে রাখতে পারেন আপনার অবস্থা অনুযায়ী। ইতিহাস যেটা বলে যে যুদ্ধের সময় মূলত স্বর্ণের দাম কিন্তু বাড়ে। স্বর্ণ, রৌপ্য, এগুলো হচ্ছে গডস মানি, এগুলো আপনার ইনফ্লেশনকে বিট করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু গোল্ডের দাম কমে নাই, কিন্তু অন্য অনেক ইনভেস্টমেন্ট যারা করেছিল তারা বিপদের মুখে পড়েছিল, শেয়ার মার্কেট মাটিতে নেমেছিল। 3 নম্বর যেটা করবেন সেটা হচ্ছে অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করবেন। হয়তো বলবেন যে আমার তো অপ্রয়োজনীয় কোনো ব্যয় নেই। ব্যয় 2 ধরনের হয়, একটা হচ্ছে সচেতন ব্যয়, একটা হচ্ছে অচেতন ব্যয়। সচেতনভাবে, পরিকল্পিতভাবে আপনার অতি প্রয়োজনীয় জিনিসের পেছনে যেটা আপনি খরচ করেন সেটা মূলত সচেতন ব্যয়। আর যেটা ইম্পালসিভ বাই করেন, ইম্পালসিভ ওয়েতে ইমোশনালি বিভিন্ন জায়গায় খরচ করেন, যেটা আপনার জীবনে খুব বেশি ভ্যালু অ্যাড করে না বা অতটা প্রয়োজন নেই, সেটা হচ্ছে অচেতন ব্যয়। আপনি সচেতন ব্যয়ের দিকে ফোকাস করুন এবং যে ব্যয়টা করবেন সেটা সচেতনভাবে করুন। ব্যয় করার আগে নিজেকে প্রশ্ন করুন যে এটা কি আপনার দরকার, যদি উত্তর হয় ইয়েস। দ্বিতীয় প্রশ্ন করুন যে আপনার পকেটে কি টাকা আছে, উত্তর হয়তো হবে হ্যাঁ। তৃতীয় প্রশ্ন করুন যে এটা না কিনলে কি আপনার চলে, আপনার কি অল্টারনেটিভ আছে। যদি দেখেন যে আপনার অল্টারনেটিভ আছে, ডোন্ট বাই ইট। যেমন ধরেন আপনার হয়তো 10টা শার্ট আছে, মার্কেটে গেলে আরেকটা শার্ট ভালো লাগতেই পারে, 2টো শার্ট ভালো লাগতেই পারে, বা আরও কয়েকটা শার্ট দেখবেন যে ডিসকাউন্টে কিনতে পারছেন অল্প দামে, তবুও বলি ডোন্ট বাই ইট নাও। যে শার্ট আপনার আছে ওটা আপনার বিকল্প, এটা দিয়ে আপনি চলতে পারবেন। মাথায় রাখবেন, কোথাও গেলে আপনার শার্টের কারণে আপনার মর্যাদা বৃদ্ধি পায় না, বরং আপনি কি হয়ে উঠছেন তার উপরে নির্ভর করে আপনার মর্যাদা। আলটিমেটলি আরেকটা কথা একটু বলি যে যখন এই ধরনের সংকট তৈরি হয় বৈশ্বিকভাবে, তখন 99% মানুষ আতঙ্কগ্রস্ত হয়, আর 1% মানুষ তারা স্থির থাকে। তারা স্থির থেকে সুযোগের দরজা খুঁজে এবং সেই সুযোগ গ্রহণ করে। 1930s গ্রেট ডিপ্রেশন যদি আপনি অ্যানালাইসিস করেন, পড়াশোনা করেন, তখন দেখবেন যে কিছু মানুষ তখন অনেক সম্পদশালী হয়েছিল। 2008 সালের যখন ওয়ার্ল্ড ইকোনমি ভোলাটাইল অবস্থা হয়েছিল, ইকোনমিক একটা রিসেশন চলে এসেছিল, তখনও একই ঘটনা ঘটেছিল। এখন যে ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিক যে অস্থিরতা চলছে, এখনও একই ব্যাপার ঘটবে। তার মানে আপনার চোখ প্রিপেয়ার্ড কিনা, আপনার মন প্রিপেয়ার্ড কিনা, আপনার আর্থিক ডিসিপ্লিন কতটুকু, আপনি কতটুকু সুযোগ বুঝেন, তার উপর নির্ভর করবে যে আপনি সামনে এগোতে পারবেন নাকি পিছিয়ে যাবেন। তবে সবচেয়ে বড় কথা, আপনি যদি আতঙ্কগ্রস্ত হন, যেটা 99% মানুষ হয়, তাহলে আপনি চারিদিকে অন্ধকার দেখবেন, অন্ধকারে কিছু আপনি খুঁজে পাবেন না। আর তাই বলি যে আপনার সঞ্চয় ঝুঁকিতে থাকবে কি থাকবে না, সেটা নির্ভর করবে আপনার প্রস্তুতির উপর। তাই আমি বলি অতিরিক্ত আতঙ্কিত না হয়ে সচেতন হন, নিজের উপরে, নিজের মনের উপরে নিয়ন্ত্রণ আনুন, নিজের খরচের উপরে নিয়ন্ত্রণ আনুন, আপনার মানিকে ট্র্যাক করুন, বাজেট করে বাজেটের উপরে চলুন। তাহলে দেখবেন যে এই দুঃসময় আপনি ভালোভাবে অতিক্রম করছেন এবং একসময় আপনি সুসময় পাচ্ছেন। আর যদি এই সময়ে সব কিছু হজবরলা পাকিয়ে ফেলেন, তাহলে দেখবেন যে ভবিষ্যতেও আপনার সমস্যা কাটছে না। আপনার ভালো দিন আসুক, আপনি ভালো করুন, আপনার সঞ্চয় সুরক্ষিত থাকুক, এই প্রত্যাশা এখন শেষ করছি। আসসালামু আলাইকুম।